হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার একটি সাজেশন দেব। এখান থেকে তোমরা পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে এবং এখান থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। দেখো, 1 নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অর্থাৎ এখানে এক কথায় উত্তর আছে। যেমন 345 সংখ্যাটির শতক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কত? এই 345, দেখো 5 হচ্ছে একক, 4 দশক আর 3 হচ্ছে শতক, তাহলে 3 এর স্থানীয় মান হচ্ছে 300। 2, এই 5টি একশত দলে হয় হচ্ছে 500, আর 4টি 10-এর দল, 4টি 10-এর দলে হয় 40, তাহলে যোগ করলে হয় 540। এখানে উত্তরে 540 আছে। 3, 325 ও 352 সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি লেখো। দেখো, এখানে 325-এর একক স্থানীয় 5 আর 352 এর একক স্থানীয় অঙ্ক 2। তারপর দেখো, একক দশকে এখানে 5 আছে, এখানে 2 আছে, আর একক শতকে এখানেও 3, এখানেও 2, তাহলে একক দশকে যেহেতু এখানে 5 আছে, তাহলে 352 সংখ্যাটি বড় হবে, সেটি লেখা হয়েছে। 876 ও 706 সংখ্যা দুটির মধ্যে ছোট সংখ্যাটি লেখো। এখানে দেখো, এটি হচ্ছে 800 ঘরের সংখ্যা, এটি 700 ঘরের সংখ্যা, তাহলে 700 ঘরের সংখ্যা অবশ্যই ছোট হবে, তাই 806 ছোট। তারপর দেখো, 5-এ আছে 120 এর শতক, দশক এবং একক লিখতে বলছে। তো একক হচ্ছে 0, দশক 2 এবং শতক হচ্ছে 1। দেখো নিচে এটি লেখা আছে 1 শতক 2 দশক 0 একক। আর 1000 এই সংখ্যাটির দেখো একক হচ্ছে 0, অর্থাৎ এই 0, তারপরে 0 হচ্ছে দশক, তারপরে 0 হচ্ছে শতক এবং 1 হচ্ছে কি হাজার। আমরা উত্তরে লিখেছি 1000, 0 শতক, 0 দশক এবং 0 একক। তারপরে 1 শতক 8 দশক এই সংখ্যাটি লিখতে বলছে, তাহলে এইভাবে হবে 108, কারণ 1 একক, দশক আর শতক হচ্ছে 1। 2 শতক 3 দশক, তাহলে দেখো এই সংখ্যাটি হবে 230, কারণ আমাদের একক দেয়া নাই, তাহলে একক 0, দশক 3, তাহলে দশকে 3 লিখেছে এবং শতকে 2, তাহলে 230। বড় সংখ্যাটি লেখো 875 আর 857। দেখো একক দশক স্থানে এখানে 7 আছে, তাহলে এই সংখ্যাটি বড়, 775। ছোট সংখ্যাটি লেখো 128 আর 235। তো এখানে ছোট সংখ্যা দেখো, এখানে 200-র ঘরে, এটি 100-র ঘরে, তাহলে এটি হচ্ছে ছোট, 128। 3, দেখো 11-তে আছে 3 অঙ্কের দুটি সংখ্যার মধ্যে তুলনা করার ক্ষেত্রে প্রথম কোন স্থানের অঙ্কের তুলনা করা হয়? উত্তর, শতক স্থানীয় অঙ্কের তুলনা করতে হয়। দেখো 3 অঙ্কের একটি সংখ্যা মনে করো যে 300, আরেকটি সংখ্যা হচ্ছে 200। দেখো এখানে অঙ্ক 3টি করে আছে, তো 0 হচ্ছে একক, দশক, শতক, তাহলে আমাদের প্রথমে শতক স্থানীয় অঙ্ক তুলনা করতে হবে। এখানে শতক 3 আর এখানে শতক 2, তাহলে যেই শতক স্থানীয় অঙ্ক বেশি হবে সেটি বড় সংখ্যা। এভাবে 12 জোড় সংখ্যা কাকে বলে? তাহলে জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যাকে জোড় সংখ্যা বলে, অর্থাৎ জোড়া জোড়া নিয়ে গঠিত। যেমন মনে করো যে 1 আর 1 মিলে গঠিত হচ্ছে 2, এটি জোড় সংখ্যা। 2 আর 2 মিলে গঠিত 4, এটিও জোড়া সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যা, অর্থাৎ জোড়া জোড়া নিয়ে গঠিত এই সংখ্যাগুলো। তারপরে দেখো আমরা নিচেরগুলোও দেখি, এখানে 13-র দিকে। তারপর দেখো 13 নম্বরে আছে কোন অঙ্কগুলো সংখ্যার শেষে বসে জোড় সংখ্যা বা জোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করে। দেখো একটি জোড় সংখ্যা তৈরি করতে হলে তার শেষে অবশ্যই 2, 4, 6, 8 বা 0 থাকবে। কারণ দেখো এখানে 12 লিখলাম, এর শেষে 2 থাকার কারণে এটি জোড় সংখ্যা। আমরা 10 লিখলে এখানে 0 থাকার কারণে এটি জোড় সংখ্যা।
14 কোন অঙ্কগুলো সংখ্যার শেষে বসে বিজোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করে? সেটি হচ্ছে জোড় সংখ্যার উল্টা, যেমন 1, 3, 5, 7, 9 এগুলো থাকলে সেটি বিজোড় সংখ্যা। যেমন আমি লিখলাম 19, এখানে একক স্থানে 9 থাকার কারণে এটি বিজোড় সংখ্যা। এখানে 13 লিখলাম, একক স্থানে 3 থাকার কারণে এটি বিজোড় সংখ্যা। পরবর্তী সংখ্যাগুলো লেখো 2, 4, 6, 8। দেখো 2 করে গ্যাপ আছে, তাহলে 8-এর পরে হবে 10, 10-এর পরে হবে 12, 12-এর পরে হবে 14। এভাবে পরবর্তী সংখ্যাগুলো লেখো 21, 19, 17। দেখো আমাদের এখানে কমে আসছে, 21-এর পরে 21-এর আগে 20, 20-এর আগে 19, এভাবে এক করে কমে আসছে। 17-র আগে হচ্ছে 16, 16-র আগে 15, তাহলে এখানে 15 লিখব। 15-র আগে 14, 14-র আগে 13, এখানে 13 লিখব। আর 13-র আগে হচ্ছে 12, 12-র আগে 11, এখানে 11 লিখব। এভাবে পরবর্তী সংখ্যাগুলো লেখো 5, 10, 15, 20। এখানে 5 করে বেড়েছে, তাহলে 20-এর পরে হবে হচ্ছে 25, 25-এর পরে হবে 30 এবং 30-এর পরে হবে 35। তারপরে 3, 7, 11, 15 প্যাটার্নটি কোন ধরনের সংখ্যার প্যাটার্ন? এটি হচ্ছে দেখো বিজোড় সংখ্যার প্যাটার্ন, কারণ বিজোড় সংখ্যার প্যাটার্নে এই একক স্থানে 1, 3, 5, 7 বা 9 থাকে। এখানে 3, 7, 11-তে 1, 15-তে 5 আছে, যা বিজোড় সংখ্যা বোঝায়। তারপর দেখো আমরা পরের পৃষ্ঠায় দেখি, এখানে 19-এ আছে 16, 18, 20, 22 প্যাটার্নটি কোন ধরনের সংখ্যার প্যাটার্ন? এটি জোড় সংখ্যার প্যাটার্ন, কারণ এখানে দেখো একক স্থানে 6, 8, 0, 2 আছে, যা জোড় সংখ্যা। 20 বস্তুর দলগত ধারণা বোঝাতে কি ব্যবহার করা হয়? দলগত ধারণা বোঝাতে যেমন 1, 2, 3 ইত্যাদি সংখ্যা ব্যবহার করা হয়। ক্রমবাচক সংখ্যা কেন ব্যবহার করা হয়? কোনো বস্তুর অবস্থান বোঝাতে ক্রমবাচক ব্যবহার করা হয়, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো ক্রমবাচক। 4 জোড়া অর্থ কয়টি? 4 জোড়া অর্থ হচ্ছে 8টি, অর্থাৎ এক জোড়ায় হচ্ছে 2টি থাকে, তাহলে 4 জোড়ায় 8টি থাকবে। এভাবে 5 জোড়া একটি অর্থ, 5 জোড়ায় হবে তাহলে হচ্ছে 10টি, আর 5 জোড়ার সাথে 1 যোগ হলে 11টি হবে, তাহলে 11টি। 8 এর ক্রমবাচক সংখ্যা কি? 8 এর ক্রমবাচক হচ্ছে অষ্টম। যেমন 1 এর ক্রমবাচক প্রথম, 2 এর ক্রমবাচক দ্বিতীয়, এভাবে। 6 এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে 6 লিখে মূর্ধন্য ষষ্ঠ হয়, ষষ্ঠ। এটি হচ্ছে 6 এর সংক্ষিপ্ত রূপ বা ষষ্ঠর সংক্ষিপ্ত রূপ। 26 পেছন থেকে তৃতীয় চিহ্নিত করো। এখানে গোল আছে, পেছন থেকে তৃতীয়, তাহলে এটি হচ্ছে প্রথম, এটি দ্বিতীয়, এটি আমাদের তৃতীয়, যা চিহ্নিত করা আছে। তারপর দেখো এখানে আমরা 2 নম্বরে দেখছি অঙ্কে ও কথায় লেখো 1 থেকে 50 পর্যন্ত। এগুলো তোমরা মুখস্থ করবে। যেমন 1 এক 1, 2 দহস্য রস্য 2, 3 তহস্যি দন্তে ন 3, 4 চয়াকার 4, 5 পয়চন্তবিন্দু আকার 5। এগুলো তোমরা মুখস্থ করবে 50 পর্যন্ত। তারপরে দেখো রাইট ইন নাম্বার অ্যান্ড ওয়ার্ড, অর্থাৎ সংখ্যায় এবং শব্দে লেখো। এগুলো ইংলিশে নাম্বার, সংখ্যা, ইন ওয়ার্ড শব্দে। যেমন 1 ONE 1, 2 TW 2, 3 THREE 3। এভাবে এটিও 50 অর্থাৎ 50 পর্যন্ত। তারপরে 4 নম্বরে আছে গুণের নামতা 2 থেকে 6 পর্যন্ত। দেখো এগুলো নামতা, যেমন গুণের নামতা 2, 2 0 0, 2 1 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 10 দুগুণি 20। একইভাবে গুণের নামতা 3-এ 3 0 0, 3 অক্ষে 3, 3 দুগুণি 6, 3 ত্রিক্ষে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। এভাবে 4, 5 এবং 6-এর ঘরের নামটাও তোমরা পড়ে ফেলবে। তারপরে দেখো 5-এ আছে ক্রমবাচক সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত। এগুলো তোমরা মুখস্থ করবে। যেমন সংখ্যা
ক্রমবাচক সংখ্যা আর সংক্ষিপ্ত রূপ। যেমন সংখ্যা হচ্ছে 1, এর ক্রমবাচক সংখ্যা প্রথম, পরে ফলা থ ম, প্রথম। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে 1 ম। দেখো এই ক্রমবাচক সংখ্যার শেষে যেটা আছে ম, 29 এগুলো দিয়েই এই সংক্ষিপ্ত রূপ হয়েছে। তাহলে 2 দ্বিতীয়, 2 29, 3 তৃতীয়, 3 29, 4 চতুর্থ, 4 থয়রেব, 5 পঞ্চম, 5 ম, 6 ষষ্ঠ, 6 লিখে মধ্যাহ্ন 6 ঠয়, 7 ষষ্ঠম, 7 লিখে ম সপ্তম, 8 অষ্টম, 8 লিখে ম, 9 নবম, 9 লিখে ম, 10 দশম, 10 লিখে ম। তারপর 6 নম্বরে আছে জ্যামিতি। দেখো বিন্দু, বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই, শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে। এখানে এই কালো এটি হচ্ছে একটি বিন্দু। তারপর দেখো এখানে আছে রেখা। একটি রেখা হলো দুইটি বিন্দুর মাঝের দূরত্ব। এখানে ক আর খ দুইটি বিন্দু, তার মাঝের যে দূরত্ব এটি হচ্ছে রেখা। রেখার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ ও পুরুত্ব নেই, অর্থাৎ রেখা শুধু সোজা দিকে চলে, এ কারণে এর শুধু দৈর্ঘ্য আছে। চিত্রে ক খ একটি রেখা। তারপর সরল রেখা মানে সোজা রেখা। যদি কোনো রেখা সরল পথে চলে, দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে সরল রেখা বলে। দেখো এখানে ক খ দুইটা বিন্দু, সোজাভাবে একটি রেখা গিয়েছে, ক খ একটি সরল রেখা। রশ্মি, যদি কোনো রেখার এক প্রান্ত স্থির এবং অন্য প্রান্ত চলমান থাকে তাকে রশ্মি বলে। যেমন দেখো এখানে ক বিন্দু থেকে শুরু হয়ে খর দিকে যাচ্ছে এবং এর কোনো শেষ নেই, তাহলে ক খ একটি রশ্মি। বাহু, জ্যামিতিক চিত্রের যে কোনো পার্শ্বরেখাকে বিন্দু বলে। এটি একটি জ্যামিতিক চিত্র, যেমন চতুর্ভুজ, এবং এটি একটি ত্রিভুজ। দেখো এর পাশে এটি হচ্ছে একটি বাহু, এটিও একটি বাহু। পার্শ্বরেখাকে বাহু বলে, যেমন এই চতুর্ভুজের 4টি বাহু এবং ত্রিভুজের 3টি বাহু আছে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এভাবে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের সাজেশন শিখলাম। এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং এখান থেকেও প্রশ্ন আসতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।